আমরা এমন একটা উন্নয়নের দর্শন, উন্নয়নের মতবাদকে আপন করে নিয়েছি যে ওই উন্নয়নের দর্শন আর ওই উন্নয়নের মতবাদে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। এখন আমাদের যখন প্রথম বন্যাটা হলো নোয়াখালীতে, তখন বলল যে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যদি 22 তারিখের মধ্যে আমন ধান লাগানো যায় তাহলে আমরা আমন পাবো। কিন্তু এখন তো মুশকিল হয়ে গেল, কারণ 22 তারিখের মধ্যে বন্যা চলে গেলেও পানি তো আর নামে না। কারণ হচ্ছে নোয়াখালী যেহেতু সমুদ্রের পাড়ে, সমুদ্র থেকে জোয়ার আসে আর এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে। এরকম বন্যা যে হবে এটা কেউ ভাবেইনি কখনো। এখন খাল বিল দিয়ে যে পানি নামবে, সে পানি নামার উপায় নেই, সবার বাড়িতে আঙিনায় একটু একটু করে পানি জমে আছে। আরেকটা বড় বিপদ হলো বীজ পাওয়া যাচ্ছিল না। এই যে আজকে আপনাদের মধ্যে একজন পুরস্কার পেলেন, যিনি স্থানীয় সবজির বীজগুলো উনি সংরক্ষণ করেন। তো এই কাজটা যদি আমরা ঘরে ঘরে করতাম, এলাকা ধরে ধরে করতাম, মৌজা ধরে ধরে করতাম, তাহলে আর সরকারকে এই অসহায়ত্বের মধ্যে পড়তে হতো না যে আমি বীজ পাই না। কিন্তু আমরা তো বীজ দিয়ে দিয়েছি সব কোম্পানির হাতে, নিজেরা যে বীজ সংরক্ষণ করব এই কাজটা তো করিনি। এই জন্য তো কাউকে অনুপ্রাণিত করিনি, কাউকে উৎসাহ দেইনি। আজকে আপনাদের যে প্রকল্পটা, এই প্রকল্প এই ছোট ছোট কাজগুলোকেই আসলে এক করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে মনে হতে পারে খুব ছোট, কিন্তু আপনার এলাকায় যখন একটা বড় দুর্যোগ ঘটবে, দেখবেন আপনার কাছেই লোকে আসবে সাহায্যটা চাইতে। আগামী মাসে বিশ্বের সব নেতারা এক হবে, এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা গরিব দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়, উন্নয়নশীল দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়। কারণ উন্নত বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায়, বেশি গ্যাস পোড়ায়, এই জন্যই তো এই অবস্থা। সুতরাং আমরা বলছি যে তোমাদের একটা ঐতিহাসিক দায় আছে, তোমাদের জন্য আজকে পৃথিবীর এই বিপর্যয়, তোমরা এখন এটাকে সারিয়ে দাও, আমাদেরকে টাকা দাও। লস এন্ড ড্যামেজ বলে একটা ফান্ড আছে, সেই ফান্ডে টাকা দেবে। এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে, আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। কিছু কিছু দেশ তার ব্যতিক্রম আছে, যেমন সুইডেন কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেরকম টাকা দেয় এবং সেরকম সাহায্যটা করে। এখন এই যে আজকে প্রাকৃতিক দুর্যোগ বলেন আর জলবায়ু পরিবর্তনের কারণেই বলেন, যে কারণেই হোক না কেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয় জানেন? মা। আপনি কিন্তু কখনো, আমি জানি না এই রুমে উপস্থিত কেউ এটা কখনো বলেছেন কিনা বাসায় যে বাবা খিদা লেগেছে খাওয়া দাও, বা বাবা পানি দাও তো পানি পিপাসা লেগেছে, বলি না। কিন্তু অভ্যাসগত কারণেই মাকেই এটা বলি, মা খিদা লেগেছে খাওয়া দাও, মা পানি ঢেলে দাও। তো যখন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মা জানে অসহায়ত্বটা, কারণ তার বাচ্চার মুখে প্রতিদিন সেই খাবারটা তুলে দেয় এবং সে জানে যে 3 বেলা সে আর খাবার দিতে পারছে না। আর আমাদের যে অসুবিধাগুলো, যেমন খুলনাতে আমরা জানি যে ওখানে মেয়েরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায়। কেন? তারা মাসিকটা প্রত্যেক মাসে হতে দিতে পারে না, ওদের ওই পরিমাণ পানি নেই গা ধোয়ার জন্য। ওইখানে গর্ভবতী নারীরা একটা অসুখ আছে যে গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ হয়ে যায়। এটা কেন হয়? কারণ সব সময় তো লবণাক্ত পানি খেতে হয়। হ্যাঁ, তো আমাদের চতুর্দিকে প্রচুর পানি, কিন্তু আমাদের আসলে খাবার পানি নেই। এই বাস্তবতাতেই আমরা আছি। আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু ছোট ছোট কাজগুলো যে জাতির সমস্যার সমাধান করতে পারে সেইটা আপনাদের আজকের এই উদ্যোগটা দেখে বোঝা গেল। যেমন ধরেন আপনারা এখানে মিডওয়াইফের কথা বললেন, ধাত্রী। আমরা বন্যা দুর্গত এলাকায় কোথায় নিতে নিতেই তো মানুষের কত খারাপ অবস্থা হয়ে যায়। আপনাদের সামনে এখন কথা বলছি, এই সময় আমাদের খুলনা যশোর এলাকাতে ভবদহ বলে একটা এলাকা সম্পূর্ণ পানির নিচে, বিলডাকাতিয়া সম্পূর্ণ পানির নিচে। এগুলো চলছে 80-র দশক থেকে, এগুলোর কোনো সমাধান হয়নি। সেখানেও নারীদের এইরকমেরই সমস্যা। এক পর্যায়ে যদি আমরা সমাধান করতে না পারি, তাদেরকেও হয়তো ভাবতে হবে যে তারা এই জায়গায় থেকে তো জীবন জীবিকা চালাতে পারছে না। তো এই যে ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা, আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতীয় পরিচালিত হয়নি। যদি তাই হতো,
আমি নিজে ভবদহে গেছি 2006 সালে, আজকে 2024, তখন গেছি আন্দোলনের অংশ হিসাবে। আজকে 2024 সালে সেই সমস্যার সমাধানের দায়িত্ব আমার কাঁধে এসছে। কথা হচ্ছে যে এতটা বছর আমরা করলাম কি, এতটা বছর মানুষগুলো বারবার পানির নিচে কেন গেল? 10 লক্ষ 15 লক্ষ মানুষ, তাদের সামনে দুর্গাপূজা, সেখানে তাদের কোনো উৎসব উদযাপনের কোনো মানসিকতা নেই, কেমন করে থাকবে? তারা তো সম্পূর্ণ পানির নিচে। এই যে ছোট ছোট উদ্যোগগুলো আমরা সময়ে নেই না, যার জন্য বড় উদ্যোগগুলো আসলে আর আমরা মোকাবেলা করতে সক্ষম হই না। আপনারা এখানে একজন নারী বলেছেন যে তিনি কারুপণ্য করেন, শাড়ি করেন, আরেকজন গাছ লাগান। এই উদ্যোগগুলোকে যদি একজনের থেকে আরেকজন শিখেন, যে এখান থেকে ও গাছ লাগাচ্ছে, আমিও আমার এলাকায় গাছ লাগাই, ও বীজ সংগ্রহ করছে, আমিও আমার এলাকায় জেনে নেই যে কেমন করে বীজটা সংগ্রহ করা যায়। এই কাজগুলো যখন করবেন, তখন আর আপনার সরকার কি করলো, ডিসি মহোদয় আসলো কিনা, পানি উন্নয়ন বোর্ড গেল কিনা, এইগুলো থেকে দেখা যাবে আপনার প্রাথমিক বিপদ মোকাবেলার আপনার একটা প্রস্তুতি থাকবে। সেখানেও রাষ্ট্রযন্ত্রের উচিত হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদেরকে সমর্থন দেয়া। আপনারা যে কোনো রাষ্ট্রের দলিল পড়েন না কেন, দেখবেন কৃষি, রাস্তাঘাট, যোগাযোগ, সবার শেষে জেন্ডার নিয়ে একটা চ্যাপ্টার থাকে। জেন্ডারটা কখনো কোনো দলিলের প্রথমেও থাকে না, মাঝখানেও থাকে না, একেবারে শেষে থাকে। রাষ্ট্রের সব দলিলের একেবারে শেষে থাকে, কারণ এটা বলতে হয় দেখে বলে। এটা যে মনস্তত্ত্বে ধারণ করা, এটা আসলে আমরা করি না। হ্যাঁ, এখন আমার জন্য সবকিছু ওলট পালট করে দেওয়া হয়তো সম্ভব হবে না, অত সময় আমাদের নেই। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব, যে কথাগুলো এখানে শুনলাম, যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনো ভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে, সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত না হয়। তো আপনারা কখনোই নিজেরা অনেক দূর থেকে এসছেন বা অনেক ছোট ছোট সংগঠন কাজ করছেন, এই জন্য মন খারাপ করবেন না। আমরা অনেক দিন আগে থেকেই তো জানি, তাই না, যে ছোট ছোট বালুকণা, তারপর তো আমরা এই মহাদেশ গড়ে তুলব, আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষমতায়িত করব এবং এই মহাদেশ আমরা নিজেরাই গড়ে তুলব। আপনাদের পাশে আমি যে কয়দিন আছি এই ক্ষমতায় অবশ্যই পাশে থাকবো।